আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 49তম বিসিএস এর ম্যাথ রিলেটেড যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা কত ইজি ওয়েতে সলভ করতে পারি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ডিটেলস আলোচনা করব যাতে আপনারা আপনাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে এই রিলেটেড প্রবলেমগুলো খুব ইজি ওয়েতে সলভ করতে পারেন। তো আমরা শুরু করি আজকের ক্লাস। আমরা শুরুতেই একটা প্রবলেম দেখতেছি। এখানে বলা হয়েছে একটা সমান্তর ধারার চতুর্থ এবং 12তম পদের যোগফল দেওয়া আছে 20। ঠিক আছে, ওই ধারার প্রথম 15 পদের যোগফল আমাদের আসলে বের করতে বলছে। আমরা জানি যে সমান্তর ধারার প্রথম 15তম পদের যোগফল কত হবে, এস এন ইকুয়াল এন বার টু। এন মিনস হচ্ছে শেষের পদ ভাগ 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদের সমষ্টি। শেষ পদের প্রথম পদ প্লাস শেষ পদের যোগফল। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এই যে চতুর্থ পদ আর 12তম পদের যোগফল দেওয়া আছে, তাহলে চতুর্থ পদ এবং 12তম পদের অবস্থানের যোগফল কত হবে? দ্যাটস মিনস 4 + 12, দ্যাটস মিনস 16। তাহলে এদের অবস্থানের যোগফল যদি 16 হয়, তাহলে এরকম যদি অন্য কোনো পদ থাকে, দুটো পদ থাকে এবং তাদের অবস্থানের যোগফলও যদি সেম 16 হয়, তাহলে তাদের যোগফল কত হবে? 20 হবে। এটাই হলো সমান্তর ধারার একটা বৈশিষ্ট্য। যেমন আমরা যদি বলি যে এই ক্ষেত্রে দেখেন প্রথম 15 পদের যোগফল, তাহলে প্রথম পদ আমাদের হচ্ছে 1 এবং 15তম পদ হচ্ছে 15, তাহলে এদের অবস্থানের যোগফল কত হচ্ছে? 16। সো এই প্রথম পদ প্লাস 15তম পদের সমষ্টিও আমাদের কত হবে? আমাদের কিন্তু হবে হচ্ছে 20। এটাই হলো এখানকার শর্টকাট টিপস। তাহলে আমরা যদি এটা অ্যাপ্লাই করি যে আমাদের শেষ পদ কত, যে ধারার প্রথম 15 পদ, তাহলে শেষ পদ 15, 15 ভাগ 2 ইন্টু এই প্রথম পদ এবং 15 পদের যোগফল কত আমাদের? 20। সো আমাদের অ্যান্সার হবে 150। এভাবে আমরা অবস্থানের যোগফল থেকে আমরা খুব সহজে প্রথম 15 পদ বা প্রথম 16 পদ এই পদের যোগফল আমরা বের করতে পারবো। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপর আমরা হচ্ছে পরবর্তী প্রবলেমে যাই। এখানে বিভিন্ন ধরনের কোশ্চিন আছে, এই জন্য আমাদের হচ্ছে কোশ্চিন বের করতে একটু প্রবলেম হতে পারে, সময় লাগতে পারে, এই জন্য আমি আসলে দুঃখিত। আমরা যদি এই নিচের ধারাটির পরবর্তী পদ বের করতে চাই, তাহলে আমরা আসলে কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি? দেখেন এখানে আসলে বলা হয়েছে কি, এটা 1, 9-এর উপর রুট মানে হচ্ছে 3, তারপর হচ্ছে 5, 7-এর উপর রুট মানে হচ্ছে, সরি, 49-এর উপর রুট মানে 7। তাহলে এখানে দেওয়া আছে কি 1, 3, 5, 7। ঠিক আছে, তারপরে কত হবে? এটা বেজোড় সংখ্যা, আপনি বুঝতে পারতেছেন। তারপরে এখানে 9 হবে, তাহলে কোশ্চেনের মধ্যে 9 দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 9। এটা অনেক ইজি কোশ্চিন ছিল। আমরা তারপরে যে কঠিন কোশ্চিন আছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আসি যে কোশ্চিন নাম্বার 9। ঠিক আছে, কোশ্চিন নাম্বার 9-এ বলা হয়েছে যে আমাদের n - m বের করতে বলছে। তাহলে আমরা এখন দেখি যে আমাদের ফার্স্টে n আছে, n হচ্ছে 1 2, আর আমাদের m কত আছে? m আছে হচ্ছে a b 1 2। ওকে, দেখেন আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে 1 2 1 2 বাদ যাবে, যে আমাদের এন, এন এর মধ্যে যে দুটো সংখ্যা ছিল সেই দুটো সংখ্যাই বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এন এর মধ্যে আর কি আছে? এন এর মধ্যে আর কিছু নাই। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, তো এন এর মধ্যে কিছু নাই মানে হচ্ছে ফাঁকা সেট। এর মধ্যে কিন্তু জিরো না, জিরো একটা হচ্ছে উপাদান, যেমন 1 একটা উপাদান, 2 একটা উপাদান। তাহলে আমরা কিন্তু এখানে জিরো বলতে পারবো না, তাহলে এন এর ভিতরে কিছু নাই মানে ফাঁকা সেট। তাহলে এটাকে আমরা হচ্ছে এইভাবে দুটো সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি, অথবা এইভাবে ফাঁকা সেটও লিখতে পারি। কোশ্চেনের মধ্যে যদি এরকম যদি কোনো সংখ্যা থাকে বা এরকম যদি কোনো সিম্বল থাকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা। তাহলে আশা করি বুঝতে পারছেন। অনেকে কিন্তু এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জিরো দিবে, জিরো কিন্তু একটা উৎপাদক বা একটা আপনার উপাদান, সেহেতু এটা অ্যান্সার হবে না। পরেরটাতে আসি, যে এই ধরনের প্রবলেমটা পরীক্ষাতে খুব ভালো আসে। এখানে আমাদের এই থার্ড ব্র্যাকেট রিলেটেড প্রবলেম নিয়ে খুব সমস্যা হয়, থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট নিয়ে। থার্ড ব্র্যাকেট তখনই আসবে যখন আমাদের এই অসমতাটা হচ্ছে
লেস দেন অর ইকুয়াল থাকবে, ঠিক আছে? লেস দেন ইকুয়াল থাকবে, যদি এরকম থাকে বা গ্রেটার দেন ইকুয়াল থাকে, তাহলে কিন্তু আমরা হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট আসবে। আর যদি হচ্ছে আমাদের শুধুমাত্র এই সিম্বল থাকে অর এই সিম্বল থাকে, তাহলে এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসবে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। সো আমাদের অ্যান্সার হইতে পারে এই দুটার মধ্যে যে কোনো একটা। তাহলে আমাদের কিন্তু অনেকটা ইজি হয়ে গেল আসলে। তো আমরা এখন কি করব? এখানে দেখেন যে আমাদের যে অসমতাটা দেওয়া আছে সেটা কি, জিরো হচ্ছে ছোট দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে বুঝবেন এটা। অসমতাটা কি দেওয়া আছে, জিরো হচ্ছে ছোট দেওয়া আছে। তো জিরো হচ্ছে ছোট হইলে আমাদের যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারটা হবে হচ্ছে যে দুটো আমরা হচ্ছে আহ উৎপাদক পাবো, সেই দুটো উৎপাদকের মাঝখানে মধ্যে থাকবে, যে দুটো মান পাবো সেই দুটো মানের মাঝখানে থাকবে হচ্ছে আমাদের রেজাল্টটা। এই অসমতার সমাধান সেটটি হবে কি, যদি লেস দেন জিরো হয়, জিরো হচ্ছে ছোট হয়, তাহলে আমার সে মনে করেন আমরা এখানে মান পাইছি হচ্ছে এ বি, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি এ আর বি এর মাঝখানে থাকবে। আর যদি গ্রেটার দেন হয়, গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে, গ্রেটার দেন জিরো হইলে তাহলে কি হবে, যে আমাদের যদি ছোট সংখ্যা থাকে, যেটা ছোট সে সে মনে করেন এ ছোট, তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, রেজাল্টটা হবে ছোটর চেয়ে আরো ছোট, তাহলে এক্স এর মানটা কি হবে, এর থেকে আরো ছোট, এবং ওয়াই এর মানটা বড়, তাহলে এক্স এর মানটা হবে কি, যে বড় থেকে আরো বড় হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে অসমতাটা যদি হচ্ছে জিরো হচ্ছে ছোট হয়, তাহলে হচ্ছে দুটা যে আমরা সমাধান পাবো, সেই দুটো সমাধান বা দুটো পয়েন্ট পাবো, সেই দুটো পয়েন্টের মাঝখানে হচ্ছে সমাধান সেটি থাকবে। আর যদি আমাদের অসমতা যদি জিরো হচ্ছে বড় হয়, তাহলে যে ছোট মান থাকবে এক্স এর মানটা হবে কি, ওই ছোট হচ্ছে আরো ছোট হবে, এবং যে বড় মান থাকবে সে বড় হচ্ছে আরো বড় হবে। তো সেই হিসাবে আমরা কিন্তু এটাকেও বাদ দিতে পারি, আমরা কিন্তু এই তিনটাকে বাদ দিতে পারি। কি এখন আমরা হচ্ছে এটা প্রবলেম যদি আপনাদের সলভ করে দেখাই, তাহলে দেখতে পারেন যেখানে কি আছে, যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস 27 লেস দ্যান জিরো, যদি আমরা এটাকে বলি এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 3x মাইনাস 27, তাহলে সমাধান করলে আমরা পাই এক্স প্লাস 9, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস 3। তাহলে আমাদের হচ্ছে এস এর মান থাকবে হচ্ছে দুটা, এক্স এর মান থাকবে দুটা, একটা হচ্ছে -9, একটা হলো 3। সো আমাদের অসমতাটার যে মান থাকবে সেই মানটা কি হবে, -9 থেকে 3-এর মধ্যেই থাকবে, এই জন্য অ্যান্সারটা হবে এটা। আর যদি এরকম হইতো, যদি এটা গ্রেটার দেন হইতো, যদি গ্রেটার দেন হইতো, তাহলে আমরা বলতে পারতাম এরকম যে এখানে হচ্ছে -ইনফিনিটি থেকে -9, তারপর হচ্ছে ইউনিয়ন, এখানে হয়তো হচ্ছে আপনার 3 থেকে +ইনফিনিটি, তাহলে আপনাদের এরকম মান আসতো। ঠিক আছে, আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। আমরা তারপরের প্রবলেমে যাই। ঠিক আছে, এই যে এখানে একটা প্রবলেম আছে যে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা বের করতে বলছে। এটা হচ্ছে অনেকটা জটিল টাইপের কোশ্চিন, আপনারা যদি এটা সলভ করতে চান অনেক সময় লাগবে। আমি আপনাকে দেখাবো যে কিভাবে আমরা ইজি ওয়েতে সলভ করতে পারি। তো ফার্স্টে আমরা এক্স এর মান ধরে নিলাম হচ্ছে 1। ওকে, যদি আমরা এক্স এর মান 1 ধরি, তাহলে এখানে কত পাচ্ছি, 4 + 12 -16 -48, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, যে আমাদের লসগু পাচ্ছি হচ্ছে -48, এবং গসগু পাচ্ছি হচ্ছে 4 আর 2 6, তাই গসগু পাচ্ছি হচ্ছে 6। আর একটি সংখ্যা কত হচ্ছে, তাহলে তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 48, ঠিক আছে? তাহলে এখানে আমরা টোটাল পাচ্ছি 48, তাহলে অপর সংখ্যা আমাদের বের করতে বলছে। আমরা জানি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান সমান লসাগু গুণন গসাগু। সুতরাং আমরা বলতে পারি যে 48 গুণন আমরা যেটা বের করব সেটাকে আমরা সে মনে করেন যে এখানে আমরা কে ধরি, কে ইকুয়াল -48 গুণন 6, ঠিক আছে? তাহলে কে এর মানটা কত হবে, কে এর মানটা হবে হচ্ছে -6। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন অপশন টেস্ট করব। আমরা এক্স এর মান কত ধরছি, 1 ধরছি, তাহলে অপশনের মধ্যে বসান
তো প্রথমটা যদি আমরা এক্স এর মান 1 বসাই তাহলে পাচ্ছি -4, তাহলে এটা হবে না, তাহলে বাদ দিয়ে দিলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি বসাই, এখানে গ এর ক্ষেত্রে যদি বসাই তাহলে এখানে কত পাচ্ছি, তাহলে হচ্ছে এখানে আমরা 1 বসাইছি, তাহলে -4, এখানে 1 - 4, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা পাচ্ছি কত, যে -3 পাচ্ছি -12, এটা তাহলে হবে না। আমরা যদি এখানে মানটা বসাই, ক্ষয়েতে মান বসাই, তাহলে কি পাচ্ছি, যে 2, এখানে 1 - 4, ঠিক আছে। তাহলে পাচ্ছি হচ্ছে 2 × -3, তাহলে -6, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে খ। আশা করি আপনাদের অনেক মজা লাগছে এই প্রবলেমটা সলভ করতে। আমরা পরের প্রবলেমে আসি। দেখেন এখানে আমাদের বলছে যে একটা গুণোত্তর ধারার পঞ্চম পদটি দেওয়া আছে 32। পঞ্চম পদ বলতে আমরা এখানে বোঝানো হয়েছে যে পঞ্চমতম পদ। আমরা জানি যে তম পদ হলে এ আর n - 1। ওকে, তাহলে পঞ্চম পদ কত হবে, তাহলে আর পঞ্চম পদ হলো হচ্ছে 5 - 1 মানে 4, 4 = 32। আর এখানে অষ্টম পদ, তার মানে কি আর 7 = 256। তা আমরা কিন্তু এটা বলতে পারি। তাহলে আমাদের যদি এটাকে ভাগ করতে চাই তাহলে কত হবে, সে আর 7, নিচে হচ্ছে আমাদের আর 4 = 256 / 32। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত পাচ্ছি, 2 1, তাহলে এখানে আসতেছে হচ্ছে 2, আর এখানে তাহলে কত পাচ্ছি, তাহলে এখানে 8, তাহলে হচ্ছে 1 2 8, এখানে হচ্ছে 16। তাহলে আমরা যদি 4 দিয়ে করি তাহলে 3 × 4 = 12, 3 2, আর এখানে 4, এখানে করলে 4 দিয়ে করলে 4 × 8 = 32। তো আমরা পাচ্ছি এখানে 8। তাহলে আমাদের হচ্ছে এখানে যে r = 7 - 4 = 8। সো আমরা লিখতে পারি r³ = 2³। সো আমাদের r এর মানটা হবে হচ্ছে 2। তাহলে আমাদের সোজা অনুপাত হচ্ছে, সাধারণ অনুপাত কত হবে, 2। তারপরে আমরা আসি, তারপরে আমাদের যে ম্যাথ প্রবলেম আছে সেই প্রবলেমটা খুঁজে বের করি। দেখি আমাদের পরে যে প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, 37 নম্বর প্রবলেম। এখানে বলছে যে আমাদের সহসমীকরণের এক্স এবং ওয়াই এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কিন্তু অপশনে কিন্তু এক্স ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আমরা এখন হচ্ছে এই এক্স ওয়াই এর মানগুলো বসাবো। বসে আমরা হচ্ছে দেখবো যে আমরা বাম সাইডে বসাবো, ডান সাইডে মিলাবো যে মিলতেছে কিনা। ফার্স্টে যদি আমরা এস করে বসাই তাহলে a³, এখানে কিন্তু a³ হবে না, এটা তাহলে মিলতেছে না, তাহলে অপশন বাদ। আমরা যদি এখানে এটা বসাই তাহলে দেখেন যে প্রথমে এক্স এর মান যদি আমরা এ বসাই তাহলে স্কোয়ার মিলতেছে, কিন্তু বি এখানে কি, ওয়াই এর মান আমরা যদি আবার বি বসাই তাহলে বি স্কোয়ার, কিন্তু এখানে শুধু স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা হবে না। আমরা যদি এটা নিয়ে আসি তাহলে দেখেন প্রথমটা যদি আমরা এখানে বসাই, এক্স এর মান 0 বসাই, তাহলে 0 বসালে কি হবে, এক্স এর মান যদি 0 হয় তাহলে এটা কিন্তু বাদ, তাহলে শুধুমাত্র এ বি থাকার কথা আমাদের। ডান পক্ষে কি থাকার কথা, এ বি থাকার কথা, থাকছে না, হয় না। তাহলে আমরা যদি এটা টেস্ট করি তাহলে দেখেন আমাদের এখানে এক্স এর মান দেওয়া আছে, তাহলে মানে কি, যদি আমরা বসাই আর ওয়াই এর মান 0 দেওয়া আছে তাহলে এখানে বসালে কি পাচ্ছে, তাহলে স্কোয়ার, ঠিক আছে না। সিমিলারলি আমরা যদি এখানে বসাই, দেখেন এখানে আমাদের হচ্ছে এক্স এর মান যদি বসাই তাহলে এখানে পাচ্ছি কত, a b - 0, তাহলে এখানে ডান পক্ষ বাম পক্ষ দুটোই মিলে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে a - 0, সরি a, 0। তাহলে এক্স ওয়াই এর এক্স এক্স মানে এক্স এর মান হবে ওয়াই এর মান হবে 0। এভাবে আমরা হচ্ছে অপশন টেস্ট করে এই প্রবলেমটাকে খুব ইজি ওয়েতে সলভ করতে পারি। কোশ্চিন নাম্বার 39, এটা হলো আরেকটা সোজা একটা কোশ্চিন। এখানে বলা হয়েছে একটি থলিতে যে 3টি সবুজ বল, 2টি লাল বল আছে। অপর একটি থলিতে, মানে আমাদের একটা থলি আছে এখানে সে মনে করেন যে এটাতে আমরা কালার চেঞ্জ করি যাতে আপনাদের দেখার সুবিধার্থে। এখানে আমাদের দুটো বল আছে, যে সবুজ বল আছে আমাদের হচ্ছে 3টি, আর লাল বল আছে 2টি, ঠিক আছে। এখানে অপর একটা বাক্স ধরেন, এখানে আমাদের সবুজ আছে কয়টা, সবুজ আছে 2টি, এখানে লাল আছে কয়টা, 5টা। বুঝতে পারছেন। তাহলে আমরা কি করব, এখান থেকে হচ্ছে একটা বল তুলবো আর এখান থেকে আমরা একটা বল তুলবো।
ঠিক আছে, তারপর দুটা বল মিলে আমাদের কি হবে, দুটা বল একত্র করব, সেই বলটার মধ্যে একটা সবুজ হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তাহলে আমরা যদি এটাকে একটু ক্রিটিক্যালি বের করতে চাই, তাহলে দেখেন আমরা যদি এটাকে বলি যে এখান থেকে আমরা একটা বল তুলবো, সেটা যদি লাল হয়, এখান থেকে একটা বল তুলবো সেটা যদি লাল হয়, তাহলে ওখান থেকে যদি আমরা ওয়ান থেকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সবুজ বলের ইয়েটা পেয়ে যাব। তা ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে একটা বল তুলি, সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? আপনারা বলতে পারবেন যে এখানে যদি একটা বল তোলা হয়, সে বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের এখানে টোটাল বল আছে হচ্ছে পাঁচটা। ঠিক আছে, তাহলে নিচে কি হবে, আমাদের হর হবে হচ্ছে 5C1, একটা বল তুলছি। আর আমাদের উপরে যে আছে, সেখান থেকে কি একটা বল তুলবো, ঠিক আছে না? তাহলে সেটা লাল হওয়ার সম্ভাবনা হলো, আমাদের লাল বল আছে দুটা, তাহলে 2C1, তাহলে এটাকে বলতে পারি আমরা 2/5। সিমিলারলি আমরা যদি এখান থেকে বলি যে এখান থেকে একটা বল তুলবো, সেটা হচ্ছে আমাদের লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে 5, যেহেতু পাঁচটা বল আছে, তাহলে আমাদের হর সরি লব কত হবে, 5C1, এবং আমাদের টোটাল বল আছে 7, তাহলে 7C1। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি 5/7। তাহলে আমরা যদি এখান থেকে দুটা বল তুলি, তাহলে দুটা বল তুললে দুটো বলই লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5, ওকে, ইন্টু 5/7। তাহলে আমরা পাচ্ছি কত? 2/7। তাহলে আমাদের দুটা বল লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7। তাহলে দুটা বল যদি লাল হয়, তাহলে হচ্ছে দুটো বল যদি লাল না হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে লাল না হওয়ার সম্ভাবনা মানে তো সেটা সবুজ হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা যদি বের করতে চাই, তাহলে 1 - 2/7। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, তাহলে কত হবে? 7 - 2/7। সুতরাং আমরা পাচ্ছি 5/7। জিনিসটাকে আগে কনসেপ্টটাকে বুঝতে হবে আপনার। এখানে বলছে যে আমাদের দুটা পাত্র আছে, দুটা পাত্র থেকে পৃথক পৃথক ভাবে আপনি একটা একটা করে বল তুলছেন। তাহলে আমরা যদি প্রথম পাত্র থেকে লাল বল তুলি এবং দ্বিতীয় পাত্র থেকে লাল বল তুলি, তাহলে আমাদের দুটো পাত্র থেকে আমাদের কয়টা বল হবে? দুটা বলে লাল হবে। ঠিক আছে, তাহলে এই দুটা বল যদি লাল হয়, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন মিলতেছে না, আমাদের বলছে একটা সবুজ হইতে হবে। তাহলে দুটা বল যদি লাল না হয়, তাহলে একটা বল সবুজ হবে, অথবা দুটো বলই সবুজ হবে। ঠিক আছে না? তাহলে সেটা বের করার সূত্র হলো, আমরা ধরে নিব যে দুই পাত্র থেকে দুটো বলই, আমরা যে একটা একটা বল তুলতেছি সেই দুটাই হচ্ছে লাল। তাহলে আমরা এটা বের করছি, বের করে কত পাইছি? 2/7। তাহলে লাল, দুটো বল লাল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা ওয়ান মাইনাস ওর যে প্রবাবিলিটি বা সম্ভাবনা আছে, সম্ভাব্যতা আছে, সেটা কিন্তু আমরা যদি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সার হবে 5/7। তারপরে আমরা পরের প্রবলেমের দিকে আসি। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে 43 নম্বর প্রবলেম। এটা অনেকের প্রবলেম হয়, প্রবলেম মনে হয়, এটা আসলে প্রবলেমের কিছু নয়, এটা অনেক একটা ইজি একটা ম্যাথ। এখানে বলছে যে 15 মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে 10 কেজি ওজন বাঁধা আছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্য আপনার হচ্ছে 3:2 অনুপাত দেওয়া আছে। 2 অনুপাত একটি পেরেক লাগানো আছে, মানে আমাদের হচ্ছে একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের 3:2 3:2 অনুপাতে একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্তে কত ওজন আছে সেটা আপনাকে বের করতে বলছে। এটা হচ্ছে, আমরা আসলে জানি যে ওজনটা হবে কি, ওজনটা হবে দৈর্ঘ্যের অনুপাতের, মানে ওজনের অনুপাত হবে দৈর্ঘ্যের অনুপাতের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা যদি মনে করি যে অপর প্রান্তের ওজন, অপর প্রান্তের ওজন ডিভাইডেড বাই, আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের এক প্রান্তের আহ, প্রান্তের ওজন, অপর প্রান্তের ওজন আমাদের বের করতে বলছে, এক প্রান্তের ওজন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, এই ওজনের অনুপাতটা কি হবে, উল্টা হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন উল্টা করি, তাহলে আমরা আসলে কি পাচ্ছি এখানে? তাহলে আমরা এখানে পাচ্ছি যে আমাদের হচ্ছে এখানে 3:2। ঠিক আছে, আর আমাদের দেওয়া ছিল কি, আমাদের দেওয়া ছিল হচ্ছে একই প্রান্ত থেকে অনুপাত, মানে আমরা যদি এটাকে ধরি, তাহলে তিনটা হলো হচ্ছে কার সাথে, একই প্রান্তের সাথে, এই জন্য আমরা এটাকে উল্টা করে লিখলাম যে 3:2। তাহলে আমরা যদি হয়, তাহলে আমরা কি করতে পারি দেখেন। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে যে এক প্রান্তের ওজন সমান সমান 2 অনুপাত, তাহলে 2 একক সমান সমান আমরা বলতে পারি 2 একক বলতে আমরা বোঝাচ্ছি যে 10 কেজি। ঠিক আছে, তাহলে 1 একক মানে কত হবে? 1 একক মানে হবে হচ্ছে 10/2, তার মানে হচ্ছে 5 কেজি।
বুঝতে পারলেন? তাহলে আমাদের বলছে যে অপর প্রান্তের ওজনের অনুপাত কত, তাহলে 3 একক হবে। তাহলে 3 একক মানে কত, তাহলে 1 একক মানে 5 কেজি, 3 একক মানে হলো 15 কেজি। তাহলে আমাদের আনসার হবে 15 কেজি। তো জিনিসটাকে আমরা আবার একটু আপনাকে একটু সোজা করে দেই। এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন যে প্রথম প্রান্ত থেকে দৈর্ঘ্য, ঠিক আছে, ডিভাইডেড বাই অপর প্রান্ত থেকে দৈর্ঘ্য। এটা কি হবে, এদের এই দৈর্ঘ্যটা হবে কি ওজনের ব্যস্তানুপাতিক। তাহলে প্রথম প্রান্ত থেকে দৈর্ঘ্য যদি হয়, তাহলে এখানে আসবে আমাদের হচ্ছে অপর প্রান্তের ওজন, এখানে হচ্ছে প্রথম প্রান্তের ওজন, প্রথম প্রান্তের ওজন। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে প্রথম প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 3, অপর প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 2। তাহলে প্রথম প্রান্তের ওজন, অপর প্রান্তের ওজন বের করতে বলছে, প্রথম প্রান্তের ওজন কত আমাদের হচ্ছে 10। তার মানে হচ্ছে 2 এককের ওজন হচ্ছে 10 গ্রাম বা 10 কেজি। তাহলে 1 এককের দৈর্ঘ্য হলো 5 কেজি। আর আমাদের হচ্ছে এই যে দেখছো অপর প্রান্তের ওজন কত হবে, অপর প্রান্তের ওজন হবে 3 একক। 3 একক মানে কত হবে, তাহলে 3, তাহলে 1 এককের মান 5 কেজি, 3 এককের মান হলো 15 কেজি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপরে আমরা যদি একটু আসি, ও আনসার 15, তাহলে আমাদের মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলছে যে 45 নম্বর যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। এখানে আমাদের সব বলছে কি, দেখেন, এখানে বলতেছে যে একটা ত্রিভুজ আমরা আগে আঁকাই। ত্রিভুজ, এর হচ্ছে দ্বিতীয় কোণ সে মনে করেন এটা হলো দ্বিতীয় কোণ। এই দ্বিতীয় কোণের মান আমি ধরে নিলাম হচ্ছে 2x। ওকে, তাহলে প্রথম কোণের মান কত হবে, প্রথম কোণের মান হবে হচ্ছে এক্স। কারণ বলছে প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তাহলে দ্বিতীয় কোণের মান যদি 2x হয়, তাহলে প্রথম কোণের মান হবে এক্স। এবং তাহলে তৃতীয় কোণের মান কত কত হবে, তাহলে এই দুটো কোণের বিয়োগফল হচ্ছে এক্স। তাহলে তৃতীয় কোণটা কি হবে, এদের বিয়োগফলে 3 গুণ, তাহলে এটা এর মান হবে হচ্ছে 3x। তাহলে আমরা যদি লিখি, তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 2x+3x ইজিক্যাল টু 180। তাহলে 3 2 5 6, তাহলে 6x সমান সমান আমরা বলতে পারি 180। তাহলে এক্স এক্স ইজিক্যাল টু 30। তাহলে দ্বিতীয় কোণটা কত আমাদের 2x, তাহলে দ্বিতীয় কোণের মান হবে 2 × 30 মানে 60। প্রথম কোণের মান কত হবে, তাহলে হচ্ছে 30। এবং তৃতীয় কোণের মান যদি বের করতে বলে তাহলে কত হবে, তাহলে হচ্ছে 90। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপরে আমরা পরের প্রবলেমের দিকে আসি। ঠিক আছে, 58 নম্বর একটা ম্যাথ দেওয়া আছে। এখানে বলা হয়েছে একটি বাক্সে 4টি লাল, 3টি নীল, 2টি হলুদ এবং একটি সবুজ বল দেওয়া আছে। কমপক্ষে কয়টা বল উঠালে অন্তত একটা লাল বল থাকবে। ঠিক আছে, আপনারা একটু ভালো করে একটু জিনিসটা বোঝেন, এটা কিন্তু ম্যাথ করার কিছু নাই, এটা আপনি এমনি বুঝতে পারবেন। দেখেন আমাদের মোট অন্য কালারের বল আছে, লাল বাদে অন্য কালারের বল আছে কয়টা, 3 2 1। তাহলে মোট যোগ করলে আমরা কত পাচ্ছি, 6টা। ঠিক আছে, আমি এসে যদি 6 বল তুলি, 6 বল তুললে আমার হচ্ছে একটা বল হচ্ছে যদি 6টা বল তোলা হয়, তাহলে কিন্তু লাল না হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে প্রবলে থাকতে পারে যে লাল না হইতেই পারে। 6টা বল যদি তুলি, 6টা বলের মধ্যে যে আমার 3টা বল, 3টা নীল হইতে পারে, 2টা হলুদ হইতে পারে, একটা সবুজ হইতে পারে। এটা হচ্ছে একটা স্পেশাল কেস। এখন আমাদের যদি এখান থেকে যদি একটা বল যোগ করি, সে মনে করি 7টা বল তুলি, 7টা বল তুললে এই 6টা যদি অন্য কালারেরও হয়, একটা কালার কিন্তু লাল হবেই। তাহলে সেই অনুপাতে আমাদের কমপক্ষে 7টা বল তুলতে হবে। এই 7টা বল তুললে একটা বল অবশ্যই অবশ্যই লাল থাকবে। তারপরে আমরা হচ্ছে পরের প্রবলেমের দিকে আসি। এখানে বলা হয়েছে যে পি কিউ ত্রিভুজের ক্ষেত্রে কিউ এর মানটা 90 ডিগ্রি, এখানে বলে দিছে আসলে। ঠিক আছে, তাহলে আমরা একটা ত্রিভুজটা আঁকাই। এটা হলো আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে এর মানটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এবং এই যে কোণ দেখতেছেন, এই পি কোণটা হলো আর এর, এটা ধরি সে মনে করি এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে পিটা হলো আর এর হচ্ছে 2 গুণ। তাহলে আর এর মান যদি আমরা এক্স ধরি, তাহলে পি এর মান কত হবে, তাহলে 2x হবে। তাহলে আমরা লিখতে পারি না 90 যোগ
2x+x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে 3x সমান সমান আমরা লিখতে পারি 90। এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে ধরি যে এই কোণটা যদি ধরি যে 30 ডিগ্রি যদি ধরি, তাহলে sin 30 ডিগ্রি। সাইন মানে কি? সাগরে লবণ আছে। লবণ মানে কি? লবণ হলো পি কিউ, লম্ব, আছে মানে অতিভুজ পি আর। আর sin 30 ডিগ্রি বানালো হাফ পি কিউ ভাগ পি আর। সো আমরা বলতে পারি যে পি আরটা হবে পি কিউর ডাবল। তো 49 নম্বর প্রবলেমও আমাদের হচ্ছে সলভ হয়েছে। এবার আমরা পরের প্রবলেমের দিকে আসি। 61 নম্বর প্রবলেম, এটাও আমরা হচ্ছে শর্টকাটে করব। এখানে বলা হয়েছে একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য যদি 60 টাকা বেশি হয় তাহলে 5% লাভ হইতো। তাহলে লাভ ও ক্ষতির যে ব্যবধান, সেই ব্যবধানটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজি ওয়েতে এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে লাভ ও ক্ষতির ব্যবধানটাই হবে আসলে হচ্ছে আমাদের 60 টাকা। ঠিক আছে, একটা লাভ ও ক্ষতির ব্যবধানটা আমরা কিভাবে করব? আমরা একটা সরলরেখার মাধ্যমে এটা নির্ণয় করব। সে মনে করেন এর মানটা 0, তাহলে এর মানটা ক্ষতি, ক্ষতি মানে কি? নেগেটিভ সাইড, তাহলে -10। আর লাভ মানে হচ্ছে 5, তাহলে এখানে 5। তাহলে মোট ব্যবধান কত? এখানে আমরা 5 পাচ্ছি, এখানে 10 পাচ্ছি, তাহলে মোট ব্যবধান হলো আমাদের হচ্ছে 15। তাহলে আমরা বলতে পারি 15% ইকুয়াল টু 60। 1% ইকুয়াল টু 60/15। আর আমাদের ক্রয় মূল্য সবসময় 100% হিসাব করতে হয়। তাহলে 100% ইকুয়াল টু, তাহলে 60 × 100 ডিভাইডেড বাই 15। তাহলে 4×15 = 60, তাহলে হচ্ছে 400। তাহলে আমাদের ক্রয় মূল্য হবে 400। তাহলে এভাবে সরলরেখার মাধ্যমে লাভ ও ক্ষতির মধ্যে যে ডিফারেন্স, সে ডিফারেন্সটা আমরা বের করব এবং ওই ডিফারেন্সটাই হবে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি ধরে নেই তাহলে আমরা 1% বের করব, তারপর আমরা কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 100%, তাহলে 100% দিয়ে করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী প্রবলেমের দিকে আসি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের পরবর্তী প্রবলেম, ও 67 নম্বর প্রবলেম, এখানে বলছে একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলতেছে। ঠিক আছে, ওই ব্যক্তির বন্দুকের বেগ সেকেন্ডে 200 ফুট। তাহলে আমাদের এখানে দুটা বেগের কথা বলছে এবং এই দুটা বেগের গড় কত হবে? গড় বেগ কত হবে? এই গড় বেগ হবে দুটা যোগফল। তাহলে মোট বেগ হচ্ছে এত মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের সময় বের করতে বলছে। তাহলে আমরা জানি না এস ইকুয়াল টু ভিটি। এস মানে দূরত্ব, দূরত্ব হলো হচ্ছে আমাদের এখানে 300 ফুট। আর আমরা ভি পাইছি হচ্ছে 300। আমাদের সময় বের করতে বলছে, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 সেকেন্ড। এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রবলেমের দিকে আগাই। দেখেন 74 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে, এটা কি? যে আমাদের হচ্ছে ছোট গোলকের ব্যাস যদি, এখানে আমরা হচ্ছে যদি লিখি ছোট গো, ও সরি, অনেক দিন থেকে বাংলা লেখা হয় না, এই জন্য একটু ঝামেলার মধ্যে হচ্ছে। ঠিক আছে, আমি লিখতেছি। এখানে যদি আমরা বলি ছোট গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ য- যদি বড় গোলকের 1/n হয়, তাহলে ছোট গোলকের আয়তন কত হবে? তাহলে ছোট গোলকের আয়তন হবে ছোট ছোট গোলকের, তাহলে এখানে যদি আমরা দেখি যে ছোট গোলকের আয়তন কত হবে?
তাহলে এখানে হবে হচ্ছে ছোট গোলকের আয়তন হবে এন এর উপরে কিউব। ঠিক আছে, আয়তন মানে কি? আয়তন হচ্ছে আমাদের কিউব। এখানে আমাদের ঘন কিউব বলা যায়, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে কিউব হবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে অর্ধেক, অর্ধেক মানে কি? 1/2। তাহলে নিচে কত আছে? 2 আছে। তাহলে আমাদের হচ্ছে ছোট গোলকের আয়তন কত হবে? 2 এর উপর কিউব মানে 8 গুণ। তাহলে ছোট গোলকের আয়তন হবে বড় গোলকের 8 গুণ। তারপরে আমরা পরের প্রবলেমের দিকে আসি। ও, পরের একটা সিম্পল প্রবলেম এখানে দেওয়া আছে যে লগ x⁴ ইকুয়াল টু -2 হলে আমরা লিখতে পারি 4 ইকুয়াল টু x-2। এর মানে হলো 4, এর মানে হলো x²। সো আমরা লিখতে পারি x² সমান সমান 1/4। তাহলে x² ইকুয়াল টু 1/2 এর উপর স্কোয়ার। তাহলে ওই পক্ষ থেকে যদি আমরা রুট মানে √2 বাদ, সরি, স্কোয়ার বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি x সমান সমান হাফ। তাহলে অ্যান্সার হবে আমাদের হচ্ছে হাফ। তাহলে হচ্ছে 40-এর অ্যান্সারটা মোটামুটি হয়েছে হাফ। তারপরে আমরা আসি যে 87 নম্বর ম্যাথে। 87 নম্বর ম্যাথ আমরা হচ্ছে 47তম বিসিএস এর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার মতোই। এখানে আসলে বলছে কি যে লোক সংখ্যা দেওয়া আছে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে যে আমাদের হচ্ছে কলার পরিমাণ, কলার পরিমাণ বা কাজের পরিমাণ ছিল এখানে ডিভাইডেড বাই জন। এখানে লোক সংখ্যা, লোক সংখ্যা গুণন সমান। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে এই সেম হবে যে এখানে আমাদের কলার পরিমাণ লোক সংখ্যা গুণন সমান। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে কত পাচ্ছি? যে প্রথম ক্ষেত্রে কলার পরিমাণ হচ্ছে একটা, এদের লোক সংখ্যা হচ্ছে এক, সময় লাগতেছে 1 মিনিট। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে সময় বের করতে বলছে, তাহলে সময়টা হলো টি, লোক সংখ্যা হলো 5, আর কলার পরিমাণ হচ্ছে 5। তাহলে 5 5 কাটলাম, এখানে 1 পাচ্ছি, তাহলে টি এর মান হলো 1। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। তারপরে আমরা আসি, তারপরে আমরা যদি আসি তাহলে দেখতে পাবো হচ্ছে, ও, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ও, 96 নম্বর প্রবলেম। এখানে বলছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6 a² ইকুয়াল টু 48। ঠিক আছে, তাহলে স্কোয়ার সমান সমান বলতে পারি 6 × 8 = 48, তাহলে 8। তাহলে এ সমান সমান আমরা যদি দেই তাহলে এরকম হবে। তাহলে 8 মানে কি? 2 × 4, তাহলে হচ্ছে 2√2। ঠিক আছে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো √3a। এ মানে কি? একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে √3 গুণন 2√2, তাহলে আমরা বলতে পারি 2√6। তাহলে অ্যান্সার হবে 2√6। এইভাবে আমরা খুব ইজি ওয়েতে এই ধরনের কোশ্চিন সলভ করতে পারবো। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।